স্নেহের ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস কেবিএম কলেজ দিনাজপুর, তোমাদের আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমাকে অবশ্যই যারা প্রথম ক্লাস করেছো তারা আমাকে অবশ্যই চেনো। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ দিনাজপুর। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিতে যাচ্ছি, যেটি আমরা গতদিন প্রথম ক্লাস নিয়েছিলাম। অধ্যায়টির নাম হলো ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই ক্লাসটির প্রথম ক্লাসটি হয়েছে। যারা তোমরা প্রথম ক্লাসটি আমার করনি, তারা যদি এখনো না করে থাকো, তারা অবশ্যই আমাদের যে নির্ধারিত পেজ রয়েছে কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় বর্ষের ক্লাস, সেই পেজে অবশ্যই ক্লাসগুলো আপলোড দেওয়া আছে। তোমরা প্রথম ক্লাসটি অবশ্যই করে নিবে, নাহলে একটি ক্লাসের সাথে অবশ্যই, যেহেতু অন্যান্য ক্লাসগুলো রিলেটেড, তাই একটি ক্লাস না করলে অন্য ক্লাসে প্রবলেম হবে। এই জন্য প্রথম ক্লাসটি অবশ্যই ভালোভাবে দেখে নিবে। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা এই অধ্যায়টি পড়িয়েছিলাম, আগের দিন বলেছিলাম আমরা যে ভোক্তা এবং উৎপাদকের আচরণ। অধ্যায়টির নাম কনজিউমার এবং প্রডিউসার বিহেভিয়ার, অর্থাৎ ভোক্তা এবং উৎপাদকের আচরণ। তো কনজিউমার এবং প্রডিউসার, এটির সাথে আমরা অবশ্যই দুটির সাথেই রিলেটেড, কারণ একজন ব্যক্তি কনজিউমার যেমনটি হতে পারে, প্রডিউসারও তেমনটি হতে পারে। যেমন আমি যখন ভোগ করি তখন আমি কনজিউমার, অর্থাৎ আমি যখন পণ্য বাজার থেকে কিনে আনছি, আবার আমি যদি উৎপাদন করে সেই পণ্যটি বাজারে বিক্রি করি, তখন আমি নিজেই আবার উৎপাদনকারী বা প্রডিউসার। তো একজন ভোক্তাই, অর্থাৎ আমি যেমনটি ভোগ করি, আবার আমি উৎপাদন করে যদি বাজারে সেল দেই, বিক্রি করি, তাহলে আমি একজন উৎপাদক। তাহলে এই দুটি বিষয়ের সাথে আমরা রিলেটেড এই অধ্যায়টি আমরা করছি। গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমাদের এখান থেকে বেশ কয়েকটি কোশ্চিন সৃজনশীল হয়ে থাকে সাধারণত। তো তোমরা অবশ্যই, যেহেতু ছোট কাল থেকে সৃজনশীল করে আসছো, সৃজনশীলের ধারণা তোমাদের রয়েছেই। আমরা জানি যে সৃজনশীল প্রশ্ন একটি উদ্দীপক দেওয়া থাকে এবং সেখানে 4টি প্রশ্ন দেওয়া থাকে। একটি হলো জ্ঞানমূলক, একটি অনুধাবনমূলক, একটি প্রয়োগমূলক এবং একটি উচ্চতর দক্ষতা। যেগুলো কোশ্চেনের মধ্যে জ্ঞানমূলক প্রশ্নটির নম্বর থাকে 1, আর তোমার অনুধাবনমূলকে থাকে 2, তারপরে প্রয়োগমূলকে থাকে 3 এবং উচ্চতর দক্ষতা যেটি সেটিতে থাকে হচ্ছে 4। তো আমরা জানি সাধারণত বইয়ের সাথে রিলেটেড যে কোশ্চেন দুটো 1 এবং 2, বাকি যে দুটি প্রশ্ন এগুলো হলো উদ্দীপকের আলোকে হয়ে থাকে। তবে উদ্দীপকটি যে থাকে সেটিও কিন্তু এই যে তুমি যে অধ্যায়টি করছো, অধ্যায়টি বোঝার উপর নির্ভর করে উদ্দীপকটি বোঝা। কারণ অধ্যায়ের যে বিষয়গুলো, এগুলোর সাথেই উদ্দীপকটি রিলেটেড থাকে এবং প্রশ্নগুলো তাহলে সহজতর হয়। এই কারণে আমাদের পুরো অধ্যায়ের ফুলফিল যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ধারণা আমাদের থাকতে হবে। তো আজকে আমরা এই ভোক্তা এবং উৎপাদকের আচরণ এই অধ্যায়ে আমরা করছিলাম। সেটি আমরা বলেছিলাম যে এখানে দুটি উপযোগের আমরা করেছিলাম, যে উপযোগ পরিমাপ করার ক্ষেত্রে দুটি দিক আমরা আগের দিন আলোচনা করেছিলাম। কার্ডিনাল ইউটিলিটি বা যেটিকে আমরা বলেছিলাম পরিমাণবাচক, পরিমাণগত উপযোগ, আরেকটি বলেছিলাম অর্ডিনাল ইউটিলিটি। যেটি হচ্ছে পর্যায়বাচক বা ক্রমবাচক উপযোগ। তাহলে এটি আমরা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে পরিমাণবাচক হচ্ছে, এটি বলেছিলাম যে উপযোগ কিভাবে পরিমাপ করা যায়, দুটি সিস্টেমে পরিমাপ। এবং এটি কার্ডিনাল পরিমাপ, কার্ডিনাল ইউটিলিটি নিয়ে বা পরিমাণবাচক উপযোগ নিয়ে আলোচনা করেন প্রথম যিনি, সে লোকটির নাম হলো অধ্যাপক মার্শাল। 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপালস অফ ইকোনমিক্সে এই কার্ডিনাল ইউটিলিটির ধারণাটি তিনি দেন। সেখানে তিনি বলেন যে মানুষের যে মনের তৃপ্তি বা উপযোগ, মানুষের মনের উপযোগটিকে সংখ্যাগতভাবে পরিমাপ করা যায়।
সংখ্যাগত বা সংখ্যাবাচক ভাবে পরিমাপ করা যায়। কেমনটি, যেমন আমি একটি দ্রব্য 1 ইউটিল পছন্দ করি, অন্য একটি দ্রব্য 2 ইউটিল পছন্দ করি। অর্থাৎ ইউটিল মানে আমরা যেমন কেজি ওজনের পরিমাপক হিসেবে কেজি ব্যবহার করি, হ্যাঁ, বা তরল পদার্থের পরিমাপক হিসেবে আমরা হয়তো লিটার ব্যবহার করি, ঠিক মনটি পরিমাপের জন্য মার্শাল ব্যবহার করেছিলেন ইউটিল। অর্থাৎ এখানে তিনি বলেছিলেন যে মানুষের উপযোগ 1 ইউটিল, হ্যাঁ, এভাবে 2 ইউটিল, এভাবে পরিমাপ করা যায়, এগুলো বলেছিল মার্শাল। তো এক্ষেত্রে মার্শালের বক্তব্য ছিল, এটি বলতে গিয়ে তিনি 2টি বিধি প্রদান করেছিলেন। একটির নাম হলো, 2টি বিধি দিয়েছে, কয়টি? 2টি বিধি প্রদান করেন। একটির নাম হলো ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, একটি হলো সমপ্রান্তিক উপযোগ বিধি। এটি করতে গিয়ে মার্শাল এই 2টি বিধি প্রদান করে থাকেন কার্ডিনাল ইউটিলিটি করতে গিয়ে। তো আর অর্ডিনাল ইউটিলিটি আমরা বলেছিলাম যে কার্ডিনালের অর্থাৎ মার্শালের সমালোচনা করে যে অর্থনীতিবিদরা এসছেন, যেমন জে.আর. হিগস, আর.জি.ডি. এলেন, তারপরে স্লাটস্কি এবং স্যামুয়েলসন প্রমুখ অর্থনীতিবিদগণ, তিনারা এসে এই মার্শালের সমালোচনা করে বলেন যে আসলে উপযোগ কিন্তু সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না, কারণ উপযোগটি সম্পূর্ণ মনের ব্যাপার, আর এই মনটাকে কখনো সংখ্যায় পরিমাপ করা যায় না। তবে এটি পর্যায় বা ক্রম আকারে সাজানো যায়। যেমন আমি প্রথমত একজনকে চয়েস করি, দ্বিতীয়ত আরেকজনকে চয়েস করি, তৃতীয়ত আরেকজনকে, এরকম মানে ফার্স্ট, প্রথম, হ্যাঁ, দ্বিতীয়, তারপরে তোমার তৃতীয়, এরকম যখন উপযোগটাকে যখন সংখ্যার মাধ্যমে নয়, ক্রম বা পর্যায় আকারে সাজানো যাবে, তখন সেটাকে বলা হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি। এবং এই অর্ডিনাল ইউটিলিটির প্রবক্তা হলো হিগস, এলেন এবং স্লাটস্কি প্রমুখ, এবং স্যামুয়েলসন প্রমুখ অর্থনীতিবিদ। যাও, আমরা যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সেটি কার্ডিনাল ইউটিলিটি। এবং কার্ডিনাল ইউটিলিটির মধ্যে আমরা এখন যেটিতে আসবো সেটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তাহলে তোমরা এখন আমার যে বিষয়টি, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা এসএসসিতে হয়তো যাদের এই আর্টসের ছিলে তারা হয়তো এই বিধিটি সম্পর্কে একটু ধারণা পেয়ে থাকবে। তবে আমরা যাদের ধরে নিলাম যে নেই, আমরা এই জন্য প্রথম থেকেই শুরু করছি। আমরা আগের দিন যে ধারণাগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে ছিল তোমার মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ। এখানে উপযোগের বিষয়গুলো অবশ্যই আসবে। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রদান করেন আমরা লিখব যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তোমার মনে রাখতে হবে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখানে তুমি বুঝাই পাচ্ছ যে ক্রমহ্রাসমান মানে কমতে থাকে ধীরে ধীরে। কেমনটি, যেমন মনে করো যে আমরা এই বিধিটি প্রদান করেন অধ্যাপক মার্শাল, বিধিটি প্রদান করেন অধ্যাপক মার্শাল, আলফ্রেড মার্শাল। তো বিধিটির যে মূল যে বক্তব্যটি, যে আগে আমি পড়ি তারপর তোমার লিখে দিচ্ছি। বিধিটির মূল বক্তব্য হলো যে একটি দ্রব্য আমরা যতই ভোগ করি না কেন, একটি দ্রব্য যত একক ভোগ বৃদ্ধি করবা, একটি দ্রব্যের যত ভোগ বৃদ্ধি পাবে বা ভোগের যত পরিবর্তন হবে, ততই তার মোট উপযোগ মানে মোট ব্যবহারটা বেড়ে যাবে,
কিন্তু প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পাবে। এই যে প্রান্তিক উপযোগ কমে যাওয়া, এই কমে যাওয়াটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে শিক্ষার্থীরা আমি কি বোঝাতে চাইলাম, যে একটি দ্রব্য যতই ভোগ করা হবে ততই তার মোট উপযোগ বাড়তে থাকলেও প্রান্তিক উপযোগ কমতে থাকে। আমি আবার লিখে দিই, দেখো, একটি দ্রব্য যতই ভোগ বৃদ্ধি করা হবে ততই তার মোট উপযোগ বাড়তে থাকলেও প্রান্তিক উপযোগ কমতে থাকে। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। মোট উপযোগ সর্বোচ্চ অবস্থা থেকে কমলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা যেটি বললাম, এখানে তোমার এই গোটা অংশটুকুই মনে রাখতে হবে যে আমরা বলেছি একটি দ্রব্য যতই ভোগ করা হবে, যতই ভোগটা বাড়ানো হবে, অর্থাৎ আমি যতই ভোগ করব ততই তার মোট উপযোগ বাড়তে থাকলেও প্রান্তিক উপযোগ কমতে থাকে। মোট উপযোগ বাড়তে বাড়তে যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। এবং এটি সময় অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের যে বহু নির্বাচনী কোশ্চিন হয়, তোমাদের 30 নম্বরের যে বহু নির্বাচনী কোশ্চিন থাকে সেটির মধ্যে দেখবা এটি থাকে প্রশ্ন অনেক সময়, ম্যাক্সিমাম সময়, যে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হয়, বা প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কত হয়। তাহলে উল্টায় দিলে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ হয় শূন্য, আবার যদি প্রান্তিক উপযোগ শূন্য হয় সেক্ষেত্রে মোট উপযোগ হয় সর্বোচ্চ। এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কোটেশন বা লাইন, এটি তোমাকে মনে রাখতে হবে। কি বলেছি আমি? মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য, প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ। এটি মনে রাখবা। আচ্ছা, যাও, তা আমরা বলছি মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, এবং মোট উপযোগ সর্বোচ্চ অবস্থা থেকে কমলে প্রান্তিক উপযোগ নেগেটিভ হয়। এই যে প্রান্তিক উপযোগটি যে কমে যাওয়া, এই কমে যাওয়াটা কি বলা হচ্ছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধিটিতে আমরা যেমনটি আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে যদি সহজ করে বোঝাতে চেষ্টা করি, মনে করো আমি যখন এই শার্টটি প্রথম কিনেছিলাম তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি এটি প্রতিদিনই পরি, অর্থাৎ ময়লা হলেও এটি মনে হচ্ছে নতুন আকারে পরে বেড়াচ্ছি, প্রতিদিনই পরছি, একটি আগ্রহ থাকে। এটি আবার যত এর ব্যবহার বেড়ে যাচ্ছে, অর্থাৎ যত ব্যবহার বাড়া, যত এটির মোট উপযোগ বেড়ে যাওয়া, ব্যবহারটা মানে মোট উপযোগ, অর্থাৎ যত এটির ব্যবহার বেড়ে যাচ্ছে তত কিন্তু আমার এটির ব্যবহারের ইচ্ছাটি কমে যাচ্ছে। যেমন আমার তখন কিন্তু প্রান্তিক উপযোগটা কমে যাচ্ছে। প্রান্তিক উপযোগ বলা হচ্ছে যে ব্যবহারের ইচ্ছাটা, অর্থাৎ আমরা ব্যবহার যত করছি এটি তত এটির ব্যবহার বাড়ছে, মানে মোট উপযোগ বেড়ে যাচ্ছে, কিন্তু ব্যবহারের ইচ্ছাটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এক সময় যখন দেখবা এটি দুই এক জায়গায় ছিঁড়ে গেছে, তখন আমার মোট উপযোগ এটির সর্বোচ্চ হয়ে যাবে, অর্থাৎ মোট ব্যবহার এই সারটি সর্বোচ্চ হয়ে যাবে, তখন আর ব্যবহারের ইচ্ছা থাকবে না, তখন প্রান্তিক উপযোগ মানে ব্যবহারের ইচ্ছাটা জিরো হয়ে যাবে। এবং এরপরে এটি প্রান্তিক উপযোগটি এটির প্রতি এক করে নেগেটিভ আকার ধারণ করবে। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল যে বক্তব্যটি। তো এখানে কিছু আলফ্রেড মার্শাল কিছু অনুমিত শর্ত দিয়েছিলেন। অনুমিত শর্তগুলো যেমনটি বলেছিলেন যে ভোক্তা অবশ্যই যুক্তিশীল হবে, ভোক্তার
রুচি পছন্দ এগুলো অপরিবর্তিত, রুচি পছন্দ অভ্যাস এগুলো অপরিবর্তিত থাকবে। তারপরে দ্রব্যমূল্য প্রদত্ত থাকবে, হ্যাঁ। তারপরে ভোক্তার উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যাবে, এগুলো কিছু অনুমিতি দিয়েছিলেন বা অনুমান নির্ভর বা অনুমিত শর্ত যেটিকে বলা হয় বা অনুমিতি, এগুলো দিয়েছিলেন মার্শাল। এরপরে যেটি আমরা আসবো, একটি আমি সূচির মাধ্যমে তোমাদেরকে বিধিটি একটি বুঝিয়ে দিয়ে আরো সহজ হবে। যেমনটি মনে করো একটি সূচিতে আসবো আমরা এই বিধিটিতে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি একটি সূচির মাধ্যমে আমরা যদি প্রকাশ করি, তো সূচিটি হচ্ছে যেমন মনে করো এই দ্রব্যের এককে চলে আসো। দ্রব্যের একক 1 2 3 4 5 6 মনে করো আমরা 6টি একক দ্রব্য ভোগ করলাম একটা দ্রব্যের। এখন মোট উপযোগ দেখো, টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ টিইউ যেটিকে বলা হয়, আর প্রান্তিক উপযোগ এমইউ মানে মার্জিনাল ইউটিলিটি। তো টোটাল ইউটিলিটি মনে করো এখানে আমরা দেখেছি, মনে করো একটি দ্রব্য যখন তখন মনে করো ছিল তার মোট উপযোগ ছিল মনে করো 10 একক। আচ্ছা, দুইটি দ্রব্য যখন ভোগ করলো তখন হলো মনে করো 15 একক, তিনটি দ্রব্য তখন 17 একক, চারটি দ্রব্য তখন 18 একক, পাঁচটি দ্রব্য তাও 18 একক, ছয়টি দ্রব্য তখন মনে করো 16 একক। এইটি হচ্ছে মোট উপযোগগুলো। এভাবে ধরবা। কিভাবে ধরবা? মোট উপযোগগুলো প্রথম বাড়বে, বাড়তে এক পর্যায়ে সর্বোচ্চ হয়ে যাবে, অর্থাৎ 18 আমরা সর্বোচ্চ করেছি, এরপরে এটি আবার কমে যাবে, অর্থাৎ 18 পরে আমরা নিয়েছি দেখো 16। তো এরপরে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, এখানে ফার্স্ট টাইম ছিল 10 থেকে 15 কত বেড়েছে 5, 15 থেকে 17 2, 17 থেকে 18 1, 18 থেকে 18 0, 18 থেকে 16 -2। এই যে দেখো প্রান্তিক উপযোগ আমরা কিভাবে পেয়েছিলাম, যে টোটাল ইউটিলিটি কত করে বৃদ্ধি পেল, অর্থাৎ প্রথমে ছিল 10 থেকে 15 5 বাড়লো, 15 থেকে 17 2 বাড়লো, 17 থেকে 18 1 বাড়লো, 18 থেকে 18 0 বাড়লো, 18 থেকে 16 -2 বাড়লো। এই যে চেঞ্জ অফ টোটাল ইউটিলিটি, দ্যাট ইজ কল্ড মার্জিনাল ইউটিলিটি। যখন ইউনিটগুলো যখন 1 2 3 4 করে ইউনিটগুলো চেঞ্জ হবে, অর্থাৎ ইউনিটগুলোর যখন পরিবর্তন হবে, তখন টোটাল ইউটিলিটির যে পরিবর্তন বা চেঞ্জটি হয়, দ্যাট ইজ কল্ড মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো মোট উপযোগ বাড়তে সর্বোচ্চ হচ্ছে 18-এ, প্রান্তিক উপযোগ তখন কমতে 0 হচ্ছে, এবং মোট উপযোগ সর্বোচ্চ অবস্থা থেকে যখন কমে যাচ্ছে তখন মার্জিনাল ইউটিলিটি নেগেটিভ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা এই সূচিটির বর্ণনা দিব, একটি সূচিতে বিধিটি ব্যাখ্যা করে লিখবো, লেখার পরে সূচিটির বর্ণনা দিব। যে সূচিতে দেখা যায় দ্রব্যের প্রতি একক 1 2 3 4 5 6 করে এককগুলো বৃদ্ধি পেলে মোট উপযোগ বাড়তে 18-এ এসে সর্বোচ্চ হচ্ছে, এবং প্রান্তিক উপযোগ তখন কমতে শূন্যতে এসে উপস্থিত হচ্ছে। মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন শূন্য, মোট উপযোগ সর্বোচ্চ অবস্থা থেকে কমে গেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক। দ্যাট ইজ কল্ড ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, আই মিন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা এটি একটি সূচিতে আমরা দেখলাম, এখন এটি আমরা রেখার মাধ্যমে চলে যাব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি রেখাচিত্রে বিশ্লেষণ। তোমরা মনে রাখবে রেখাচিত্রটি আরো মজাদার বিষয়। অবশ্যই রেখাচিত্র যত এটি বুঝবা, কারণ এই রেখাচিত্র দিয়েই একটি দেখবা উদ্দীপক দেওয়া আছে তোমাদের, এই উদ্দীপকের উপর প্রশ্নগুলো করা হচ্ছে, তখন তুমি অটোমেটিকলি এই বিধিটি যদি তোমার ধারণা থাকে, তুমি প্রতিটি অংশই উদ্দীপকে খুব সহজ করে এবং মজা করে অ্যান্সার করবা। যেমন আমরা রেখায় চলে যাই, এটি ওয়াই অক্ষ, আমরা জানি এটিকে বলা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস বা লম্ব অক্ষ, আর এটিকে বলা হচ্ছে হরিজন্টাল এক্সিস, আই মিন ভূমি অক্ষ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো মোট উপযোগ রেখা এরকম বাড়া মানে উপরের দিকে যাওয়া, বাড়তে সর্বোচ্চ থেকে কমে যায়। এখানে মনে করো ম্যাক্সিমাম হয়েছে, এটা আমরা এ বিন্দু দিলাম। টোটাল ইউটিলিটি, এখন আমরা মার্জিনাল ইউটিলিটি যেভাবে নিব,
প্রথমে তো ওই জায়গাতে থাকবেই, এই যে এখান পর্যন্ত। তারপরে তুমি মার্জিনাল ইউটিলিটি কমবে, কমা মানে নিচের দিকে আসা, কমে 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 যেখানে আসে টোটাল ইউটিলিটি 0 হয়েছে, এখানে আসে মিট হবে এবং এরপরে নেগেটিভ হয়ে যাবে। এটি হলো মার্জিনাল ইউটিলিটি। এইভাবে তোমাকে রেখাটি আঁকতে হবে এবং দেখবা যে এভাবে কখনো কখনো উদ্দীপক রয়েছে দেওয়া, উদ্দীপক রয়েছে, এইটাই চিত্রটি দিয়ে দিচ্ছে উদ্দীপক। এখন এটি তোমাকে বিশ্লেষণ করতে হচ্ছে। হ্যাঁ, বলছে হয়েছে যে উদ্দীপকে আলোচিত মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের রিলেশন বা সম্পর্কটি কি দেখাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কিন্তু আবার প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মধ্যে রিলেশন মানে সম্পর্ক, আবার এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো এখানে আমরা শ্রেণীর শিক্ষার্থীরা যেটি দেখতে পাচ্ছি, এখানে লম্ব অক্ষে তো এখানে আমরা মোট উপযোগ, প্রান্তিক উপযোগ আর ভূমি অক্ষে দ্রব্যের একক দেখানো হয়েছে। এখন আমরা বলবো যে মোট উপযোগ আমরা রেখাটিতে দেখতে পাচ্ছি, চিত্রে দেখতে পাচ্ছি যে মোট উপযোগ বেড়ে যাওয়া। তোমরা সবসময় মনে রাখবা, যখনই উপরের দিকে যাবে কোনো রেখা তখন বেড়ে যাওয়া, যখন নিচের দিকে কোনো রেখা আসবে তখন সেটি কমে যাওয়া। তাহলে এখানে TU মানে টোটাল ইউটিলিটি, মোট উপযোগ রেখাটি আমরা প্রথমত দেখতে পাচ্ছি বাড়ছে, বাড়তে 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 এ বিন্দুতে এসে সর্বোচ্চ হলো, এ বিন্দুতে এসে সর্বোচ্চ হলো। তারপরে এরপরে কি হচ্ছে, আবার দেখো কমে যাচ্ছে। আর মার্জিনাল ইউটিলিটি কি হলো, মোট উপযোগ বাড়ছে তখন প্রান্তিক উপযোগ কমতেছে, মোট উপযোগ বাড়তে বাড়তে যখন এ বিন্দুতে সর্বোচ্ছ, প্রান্তিক উপযোগ কমে কমে তখন বি বিন্দুতে শূন্য, মোট উপযোগ সর্বোচ্চ অবস্থা থেকে যখন কমে যাচ্ছে আবার নিচের দিকে আসছে, তখন মার্জিনাল এটাকে ছেদ করে আসা মানে নেগেটিভ হওয়া, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হচ্ছে। এটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে শিক্ষার্থীরা আমরা যেটি বুঝলাম সেটি হলো যে একটি দ্রব্য যতই ভোগ করা হবে ততই তার মোট উপযোগ বাড়তে থাকলেও প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমতে থাকে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়, মোট উপযোগ সর্বোচ্চ অবস্থা থেকে কমে গেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। দ্যাট ইজ কল্ড ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধিটিতে আমরা কিছু ত্রুটি বা সমালোচনা রয়েছে, হ্যাঁ, যেটি সমালোচনা প্রত্যেকেরই সমালোচনা থাকে, সেম টু এই বিধিরও সমালোচনা রয়েছে। সমালোচনাগুলো কি কি ক্ষেত্রে আমরা এইটুকু আসছি। ত্রুটি বা সমালোচনা যেটিকে বলা হচ্ছে, যেখানে এখানে মার্শাল বলেছিলেন এই বিধিটিতে, যে বলেছিলেন যে দ্রব্যের রুচি, পছন্দ, অভ্যাস, অপরিবর্তনীয় অনুমিতি, যেটা বলা হচ্ছে অপরিবর্তনীয় অনুমিতি। এখানে মার্শাল বলেছিলেন যে মানুষের রুচি, পছন্দ, অভ্যাস, আয় এগুলো অভ্যাস এগুলো অপরিবর্তিত, কিন্তু আসলে ব্যক্তিগত আসলে কি তাই অপরিবর্তিত থাকে না, ম্যাক্সিমাম সময় এগুলো পরিবর্তন হয়। তাই যদি ভোক্তার রুচি, পছন্দ, অভ্যাস এগুলোর পরিবর্তন ঘটে সেক্ষেত্রে কিন্তু এই বিধিটি কার্যকর হয় না। তারপরে আমরা আসি, এটি একটি সমালোচনা। 2 নম্বর সমালোচনা ছিল, মনে করো যে শখের দ্রব্যের ক্ষেত্রে, শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি অনেক সময় কার্যকর হয় না। কেমন, আমি মনে করো আমার খুব শখ বা আমার খুব শখ যে পুরা নতুন নতুন টাকা জমানো বা ডাক টিকিট জমানো, কোনো কিছু জমানো, সেক্ষেত্রে আমাকে যতই এগুলো দেওয়া হবে ততই কিন্তু এর প্রতি আমার আগ্রহটা কমবে না, আগ্রহ থেকেই যায়। অর্থাৎ আমরা যেটা বলেছি যে একটা দ্রব্য যত ভোগ করা হবে তত মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমে যায়, ব্যবহারের ইচ্ছাটা কমে যায়। কিন্তু শখের দ্রব্যের ক্ষেত্রে এই ঘটনাটি সাধারণত ঘটতে চায় না, এই জন্য শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। তারপরে 3 নম্বরে যেটি আসলো, কৃপণ ব্যক্তির ক্ষেত্রে বা কৃপণের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হতে চায় না সহজে। কারণ আমরা জানি কৃপণ ব্যক্তির ধনলিপ্সা প্রচুর পরিমাণে, তাকে যতই দেওয়া হবে ততই কিন্তু তার ধনের প্রতি আগ্রহটা বেড়ে যাবে। সেক্ষেত্রে কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না, কারণ কৃপণ ব্যক্তিকে যতই তার ধন হবে ততই কিন্তু তার আগ্রহ কমে যায় না সাধারণত। এই কারণে কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হতে চায় না। তারপরে আমরা আসবো, যেমন মনে করো দ্রব্যের একক,
দ্রব্যের এককটি এমন হতে হবে যেন দ্বিতীয় এককটি ভোগ করলে অবশ্যই প্রান্তিক উপযোগ কমে যায়। কেমন ব্যবহারের ইচ্ছাটা কমে যায়, যেমন আমার মরুভূমির দেশে বা যে কোনো আমার এখন খুব পানির তেষ্টা পেয়েছে, এখন আমাকে যদি 1 চামচ পানি দেওয়া হয়, সেক্ষেত্রে কি আমার দ্বিতীয় চামচের প্রতি আগ্রহ কমে যাবে? যাবে না। কিন্তু যদি আমাকে 1 গ্লাস পানি দেওয়া হয়, তাহলে দ্বিতীয় গ্লাসের জন্য প্রান্তিক উপযোগটা কিছুটা কমবে, মানে মোট উপযোগ বাড়লে কিছুটা কমবে প্রান্তিক উপযোগ। এই জন্য বলা হচ্ছে দ্রব্যের এককটি এমন হতে হবে যেন অবশ্যই তার প্রান্তিক উপযোগ দ্বিতীয় একক ভোগের পরে প্রান্তিক উপযোগটা কমে যায়। আরেকটি রয়েছে সময় ব্যবধান। সময় ব্যবধান, শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই সময় ব্যবধান না থাকলে এই বিধি কার্যকর হবে না। যেমন আমি এখন তেষ্টা পেয়েছে, আমাকে এখন দেওয়া হলো 1 গ্লাস পানি, আবার দ্বিতীয় গ্লাস পানি দেওয়া হলো আবার 5 ঘন্টা পরে আমার তেষ্টা পেয়েছে তখন, তাহলে এই সময়ের ব্যবধান যদি থাকে তাহলে তো দ্বিতীয় একক অর্থাৎ দ্বিতীয় গ্লাস পানির তৃপ্তিটা আমার কমবে না, বরং যে কার সেই থাকবে। সেক্ষেত্রেও কিন্তু এই বিধিটি কার্যকর হয় না। তাহলে আমরা জানলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অবশ্যই কোনো কিছুই সমালোচনার ঊর্ধ্বে নয়, প্রতিটি বিষয়ের সমালোচনা থাকবেই। তারপরও যেহেতু এই ভোক্তার আচরণ তত্ত্বে ভোক্তার আচরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রথম যিনি এই বিষয়টি নিয়ে বেশি নাড়াঘাটা করেন তিনি হচ্ছেন আলফ্রেড মার্শাল, এবং এই বিধিটিও দিয়েছেন আলফ্রেড মার্শাল। তাই সমালোচনা থাকলেও অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ বিধি। এবং তোমরা এই চিত্রটি আমি যেটা বিশেষ করে দিলাম, চিত্র এবং সূচি, এগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের এই সূচি এবং চিত্রগুলোই উদ্দীপক আকারে থাকে এবং সেই উদ্দীপকের আলোকেই তোমাকে কোশ্চিন দেওয়া হয়। তো আজকে এই আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করলাম। এখন আমরা পরবর্তীতে যেটি আলোচনা করা যায়, এরপরে আমরা নেক্সট ক্লাসে আসব। তোমরা জানো যে এটি যেহেতু ভোক্তা এবং উৎপাদকের আচরণ, আমরা আজকে যেটি আলোচনা করলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই অধ্যায়ে এরপরে যে জিনিসটি রয়েছে সেটি হলো ডিমান্ড বা চাহিদা। সেটি হলো ডিমান্ড বা চাহিদা, এরপরেই আছে অধ্যায়ে। তোমরা অবশ্যই যারা বই কিনেছো আর আমার সাথে যাদের কথা হয়নি বা যাদের সাথে যোগাযোগ হয়নি, আমি গতদিনও তোমাদের আমার মোবাইল নাম্বারটি রেখে দিয়েছিলাম। তোমাদের যদি কোনো বই ক্রয় বা যে কোনো বিষয়ে কোনো পরামর্শের বা ক্লাস কোনো একটি, যেহেতু আমরা এখন তোমাদের সরাসরি সামনে যেতে পারছি না, অনলাইনের মাধ্যমে রয়েছি, তাই যদি কখনো কোনো প্রবলেম হয়, আমার ফেসবুক আইডি হচ্ছে জাহাঙ্গীর এম আলম। এটি আমার ফেসবুক আইডি, আর আমার হচ্ছে মোবাইল নাম্বার হচ্ছে 01717526263। তোমাদের লিখে দিয়েছি। আমি বলেছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে কোনো বিষয়ে, অবশ্যই আমাকে মেসেঞ্জারে অথবা আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিতে পারো, এবং বইয়ের ক্ষেত্রেও জেনে নিতে পারবা। তোমাদের অবশ্যই আমাদের চাওয়া হচ্ছে তোমরা এনিহাউ যে কোনোভাবে যেন বিষয়গুলো অনুধাবন করো, বোঝো এবং এগুলো পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারো, এটি আমাদের মূল লক্ষ্য। তো সেটা যেভাবেই হোক, যেহেতু এখন এই একটি মহামারী চলছে, মহামারীর কারণে আমরা হয়তো আজকে অনলাইনে ক্লাস তোমাদের নিতে হচ্ছে, তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে না, এটি যেমনটি দুঃখজনক। আবার আরেকটি বিষয় যে তোমাদেরকে সরকার যে সুযোগটি করে দিয়েছে, অর্থাৎ যে অনলাইন ক্লাসের যে সুযোগটি করে দিয়েছে, এটির মাধ্যমে তোমরা অন্তত পড়াশোনার মধ্যে থাকতে পেরেছো, এটাও সরকারকে সাধুবাদ জানাতে হবে তোমাদের। তো যাই হোক, আমরা চাহিদা, এরপরে যে বিষয়টি আসবে সেটি হলো ডিমান্ড বা চাহিদা। চাহিদা কি আমরা বলেছি যে চাহিদা হলো আমরা সাধারণ কথায় ইন জেনারেলি যেটি বুঝি, ইন জেনারেলি বা সাধারণ কথায় ডিমান্ড বলতে যেটি আমরা বুঝি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটাই হলো চাহিদা। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটাই হলো চাহিদা। এটি কি বুঝি আমরা সাধারণ কথায়? প্রতিটি মানুষ বুঝি, প্রতিটি মানুষই বুঝি যে আমরা কোনো কিছু পেতে চাচ্ছি, এটাই হলো আমার ডিমান্ড। বাট অর্থনীতিতে কিন্তু এটি নয়। অর্থনীতিতে ডিমান্ড হচ্ছে, ডিমান্ডের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। there are 3 characteristics, মানে 3টি বৈশিষ্ট্য রয়েছে ডিমান্ডের।
ডিমান্ডের বৈশিষ্ট্য রয়েছে তিনটি। এক নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা অবশ্যই থাকতে হবে, আকাঙ্ক্ষা অবশ্যই থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে সামর্থ্য অবশ্যই থাকতে হবে, আর তিন নাম্বার হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে আমরা জানবো যে শিক্ষার্থীরা তোমরা জানবে যে ডিমান্ড আমরা সাধারণ কথায় যেটি বুঝি, সাধারণ কথায় চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে তা নয়। অর্থনীতিতে চাহিদা, যখন তুমি একজন ইকোনমিস্ট হবে বা অর্থনীতি সম্পর্কে তোমার ধারণা আসবে, যখনই অর্থনীতি বুঝবে তখনই চাহিদা কিন্তু শুধু আকাঙ্ক্ষার মধ্যেই নয়। কারণ চাহিদার বৈশিষ্ট্য, তিনটি বৈশিষ্ট্য দ্বারা চাহিদা সন্নিবেশিত অর্থনীতিতে, এবং একটি হলো আকাঙ্ক্ষা, দুই নাম্বার হচ্ছে সামর্থ্য, তিন নাম্বার হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা। আমার যেমন একজন ভিক্ষুকের একটি গাড়ি কেনার আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু তার সামর্থ্য নেই। ভিক্ষুকের গাড়ি কেনার আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু তার সামর্থ্য নেই, সেটি অর্থনীতিতে চাহিদা নয়। আবার একজন কৃপণ ব্যক্তির মনে করো সামর্থ্য রয়েছে, আবার মনে করো আকাঙ্ক্ষাও রয়েছে যে সে টেলিভিশন কিনবে, কিন্তু তার অর্থ ব্যয় করার ইচ্ছা নেই। তাহলে আকাঙ্ক্ষার সামর্থ্য থেকে তো লাভ নেই, যেহেতু সে অর্থ ব্যয় করতে চায় না, সেটি কেনা সম্ভব হবে না, তাহলে সেটিও তার চাহিদা নয়। তাহলে আমরা জানবো যে অর্থনীতিতে চাহিদার বৈশিষ্ট্য হলো তিনটি। দেয়ার আর থ্রি ক্যারেক্টারিস্টিক্স অফ ডিমান্ড ইন ইকোনমিক্স। একটি হলো আকাঙ্ক্ষা, দুই নাম্বার সামর্থ্য, তিন নাম্বার অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটি বৈশিষ্ট্য সম্বলিত যে কোনো বিষয়টি হলো ডিমান্ড অর্থনীতিতে। তো আমরা শিক্ষার্থীরা আজকে আমরা যেহেতু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করেছি, তোমরা সেই বিধিটি অবশ্যই ভালো করে দেখবে, কারণ এই বিধির যে সূচিটি রয়েছে এবং যে তোমার যে চিত্রটি রয়েছে, এই সূচি এবং চিত্রগুলোই উদ্দীপক আকারে থাকে এবং এই উদ্দীপক আকারে এগুলো কোশ্চিন হয়ে থাকে। এই বিষয়গুলো দেখবে, এবং আমার যে আজকে আমরা চাহিদা জাস্ট একটু ধারণা দিলাম, নেক্সট ক্লাস তোমাদের চাহিদা ডিমান্ডের পুরোপুরি আমি আলোচনা করব এক এক করে। চাহিদা, এরপরে আসবে চাহিদা অপেক্ষক, তারপরে আসবে চাহিদা বিধি, তারপরে আসবে চাহিদা সূচি, তারপরে আমরা আসবো চাহিদা রেখা, আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করব, তারপরে চাহিদা একদম লিঙ্কড, অর্থাৎ প্রত্যেকটি একটার সাথে লিঙ্কড। তাহলে আমরা অবশ্যই তোমরা চাহিদাটি মনে রাখবে, আর অবশ্যই অনলাইন ক্লাসের সাথে থাকবে। যেহেতু আমরা একটি মহামারীর মধ্যে পৃথিবী চলছে, অনলাইন ক্লাসগুলো সবসময় করবে, অনলাইন ক্লাসের মধ্যে থাকবে, এবং তোমরা ঘরে থাকবে এবং সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে, মেনে চলবে। আর তোমাদের সুন্দর, সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ শ্রেণীর প্রথম পত্র যে আমরা ভোক্তা এবং উৎপাদকের আচরণ ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো।